স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমরা শুরু করেছিলাম, চ্যাপ্টার নাম্বার 4 অভিব্যক্তি এবং অভিযোজন, সেই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব অভিব্যক্তি সম্পর্কে। মিলার এবং উরের যে পরীক্ষা ছিল, দ্য এক্সপেরিমেন্ট অফ মিলার অ্যান্ড উরে, এই পরীক্ষা সংক্রান্ত যে বিষয়বস্তু আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওগুলো তোমরা যদি পরপর দেখতে থাকো ধারাবাহিকভাবে, তোমাদের এই জীবন বিজ্ঞান একদম খুবই সহজ হয়ে যাবে, একদমই সহজ হয়ে যাবে। এবং তোমাদের জন্য আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো মূলত আমরা ক্লাস 10-এর যে মাধ্যমিক জীবন বিজ্ঞানের অভিব্যক্তি চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এই ভিডিওটা হচ্ছে তারই দ্বিতীয় পার্ট। অর্থাৎ এখানে আমরা মিলার এবং উরের পরীক্ষাটা বিস্তারিতভাবে জানবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমাদের জীবন বিজ্ঞান বইয়ে তোমরা দেখে থাকবে যে মিলার এবং উরে, অর্থাৎ এটা 92 নম্বর পৃষ্ঠা, সাতরা প্রকাশনী। তো এই বইয়ে দেখতে পাচ্ছ একজন ছবি আছে একজনের, এনার নাম হচ্ছে স্ট্যানলি মিলার, এবং পরবর্তীতে আরেকজন আছে, এনার নাম হচ্ছে হ্যারল্ড উরে। তো আমরা এর আগে যে বিষয়গুলো জেনেছিলাম, যেমন অভিব্যক্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের মতবাদ সম্পর্কে জেনেছিলাম, সেটা হতে পারে বিজ্ঞানী ওপারিনের কিংবা বিজ্ঞানী ফক্সের কিংবা বিজ্ঞানী হ্যালডেনের। তো তাদের এই মতবাদগুলোর পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটা হচ্ছে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের পরীক্ষা। তো এই পরীক্ষাটা কি, আমরা বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। দেখো, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেন এবং এর পরীক্ষা দ্বারা এই জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন, যা প্রমাণ করেন যে ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য। অর্থাৎ স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে এনারা একটা পরীক্ষা পরীক্ষা করেন, সেটা হচ্ছে 1953 সালে। তো এই পরীক্ষা করার মধ্যে দিয়ে তারা পরীক্ষার যা রেজাল্ট পেয়েছেন, সেই রেজাল্ট অনুযায়ী আগে যে বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেন তার রাসায়নিক সংশ্লেষের মতবাদ দিয়েছিলেন, কোন মতবাদ? রাসায়নিক সংশ্লেষের মতবাদ দিয়েছিলেন, সেই মতবাদ সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন সেটাকে সত্য বলে পরিণত হয়। অর্থাৎ এই পরীক্ষার রেজাল্ট আর তাদের 1920 খ্রিস্টাব্দে ওপারিনের বলা পরীক্ষা বা ওপারিনের দেওয়া মতবাদ সেটা কিন্তু একইভাবে মিলে যায়। এখন দেখতে পারি এই পরীক্ষাটা কি বলেছে। এই পরীক্ষা দ্বারা মিলার এবং উরের পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার প্রয়াস করেন। অর্থাৎ আমরা যখন দেখেছিলাম যে যখন বিবর্তনবাদের কথা বলা হয়েছিল, বা বিবর্তনবাদের ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন আমরা এই বিবর্তন বা রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে পড়েছিলাম, তখন বলা হয়েছিল যে আদি সরল জৈব যৌগ থেকে কি হয়েছিল, জটিল জৈব যৌগে পরিণত হয়েছিল। আর এই হওয়ার পিছনে কারণ কি ছিল? তখন ছিল বিদ্যুৎ শক্তির প্রভাব এবং অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক বিকিরণের। অর্থাৎ যখন পৃথিবীতে মনে করো জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো অবস্থা, সেই সময় তো আর কারেন্ট বা ইলেকট্রিসিটি ছিল না। সেখানে কি ছিল? সেখানে বিভিন্ন অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসতো, বা মহাজাগতিক বিভিন্ন বিকিরণ সেখান থেকে আসতো, অথবা বিভিন্নভাবে আমরা বলতে পারি কি হতে পারে না, তো সেখানে বিদ্যুৎ শক্তির প্রভাবে হতে পারে। তো এই রকম পরিবেশ, যখন যে ধরনের পরিবেশ তখনকার পৃথিবীতে ছিল, এই পরিবেশ যদি আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আগে কি ঘটেছিল সেটা বোঝা খুবই সহজ হয়ে যায়। আর ঠিক এমনই ঘটনা এই বিজ্ঞানী মিলার এবং উরে এরা দুজনে করেছিলেন। এরা কি করেছিলেন না, তো আদিম পৃথিবী যখন শুরু হয়, সেই সময় পরিবেশ সৃষ্টি করার জন্য, সেই সময়ে পরিবেশে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা আনার জন্য তারা একটা প্রয়াস করেছিলেন, এবং টানা 18 দিন ধরে পরীক্ষাটি পুনরাবৃত্ত করেন। কতদিন ধরে পরীক্ষাটি করেছেন? 18 দিন ধরে এই পরীক্ষাটি তারা করেছেন। এখন এই পরীক্ষা সংক্রান্ত কিছু যন্ত্র লাগবে, সেগুলো আমরা জেনে নিই। যেমন তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটি ইলেকট্রোড। অর্থাৎ এই পরীক্ষা করতে গেলে যে কিছু সরঞ্জাম লাগে, যেমন ধরো কোনো কিছু কাজ করতে গেলে সরঞ্জাম লাগে, তোমরা পড়াশোনা করছো, খাতা বই পেন লাগে, তাই তো? বা কোনো খাবার খেতে যাবে, খাবার খেতে চাইলে কি লাগবে না, তো থালা বাসন বা এই সমস্ত কিছু, চামচ। তো সমস্ত কিছুর জন্য কিন্তু কিছু জিনিস প্রয়োজন, যেগুলো আমাদের প্রয়োজন। তো একই রকমভাবে এই তারা যে পরীক্ষা করেছিল 18 দিন ধরে, তো তারা কি বিনা কারণে বা বিনা কোনো কিছু প্রস্তুতি নিয়ে পরীক্ষা শুরু করেছেন? না, তারা যে জিনিসগুলো সেগুলো হচ্ছে তড়িৎ সংযোগমূলক টাংস্টেন তার। অর্থাৎ তড়িৎ পাঠানো যায়, মানে একদিক থেকে আরেক দিকে তড়িৎ পাঠানো যায় এমন একটা সংযোগ টাংস্টেনের তার নির্মিত ইলেকট্রোড নিয়েছিল। পরবর্তীতে গোলাকার কাচের ফ্ল্যাক্স নিয়েছিল। গোলাকার কাচের ফ্ল্যাক্স আমরা যদি দেখি, এখানে কিন্তু আমরা পরপর ছবিগুলো দেখব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে ইলেকট্রোড নেওয়া হয়েছিল এবং
গোলাকার কাচের ফ্লাস্ক নেওয়া হয়েছিল। এই যে গোলাকার কাচের ফ্লাস্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তীতে দেখব যে গোলতল ফ্লাস্ক, এটাকে কি বলা হবে? গোলতল ফ্লাস্ক। এবং ইউ আকৃতির কাচের নল। কোন আকৃতির কাচের নল? ইউ আকৃতির একটা কাচের নল। এই সমস্ত এবং ঘনীভবন যন্ত্র, যেটাকে আমরা ঘনীভবন করা যায়, অর্থাৎ জলটাই যে এটাকে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্সার যেটাকে বলা হচ্ছে এটাকে আমরা বলি ঘনীভবন যন্ত্র। তো এই সমস্ত কিছু কিন্তু কারা নিয়েছিলেন? এই দুজন মহান বিজ্ঞানী, যার নাম হচ্ছে মিলার এবং উরে। এই দুজনের নাম মিলার এবং উরে। এনারা যে পরীক্ষা করেছিলেন সেখানে যে যন্ত্রগুলো নেওয়া হয়েছিল সেই যন্ত্রের বিস্তারিত বর্ণনা আমরা কিন্তু পড়ে ফেলেছি। এখন দেখব যে আসলে পরীক্ষাটা কি করেছিলেন তারা কি করলেন? প্রথমে তারা একটা বড় কাচের ফ্লাস্ক নিয়েছিলেন। দেখো, প্রথমে তারা বড় একটা কাচের ফ্লাস্ক নিয়েছিলেন। এই কাচের ফ্লাস্ক নিয়ে তারা কি করেছিলেন? সেখানে মিথেন নিয়েছিলেন। এই যে কাচের ফ্লাস্ক দেখতে পাচ্ছ, এখানে কি নেওয়া হয়েছে? মিথেন, CH4। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি অ্যামোনিয়া নিয়েছিলেন, NH3, অ্যামোনিয়া গ্যাস। এবং পরবর্তীতে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন, বা এখানে জলের সংকেত H2, আর এটা হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ তিনি দেখতে পাচ্ছ আমরা যে কি মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এই সমস্ত জৈব যৌগগুলো তারা নিয়েছিল এবং সেগুলো কি করেছিল? এই পাত্রে রেখে জলের সাথে ফোটানো হয়েছিল। কেননা দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় কিন্তু গরম তরল স্যুপের কথা আমরা পড়েছি। তো গরম তরল স্যুপ মানে কি? একটা ফুটন্ত সমুদ্রের জলের মধ্যে কিছু উপাদান। তো এখানে এই যে জলগুলো রয়েছে, এই জলের মধ্যে কি কি উপাদান নেওয়া হয়েছে? মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, এই সমস্ত উপাদানগুলো নেওয়া হয়েছে। এবং সেখানে যে জলটা রয়েছে সেটা কি জল? বুনসেন বার্নার বলা হয়, এটা আগুন দেওয়া হয়, এই দিয়ে ফুটন্ত জল নেওয়া হয়েছে, যাতে করে এই জলগুলো ফুটবে। এর ফলে ঠিক সেই পরিবেশে তৈরি হয় যে পরিবেশের কারণে আমরা গরম তরল স্যুপের কথা পড়েছিলাম। তো এখন কি বলা হয়েছে না, তো এই যে গ্যাসগুলো নিয়েছিলেন, এই উপাদানগুলো নিয়েছিলেন, এগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো নয়, নিয়েছিলেন 2:2:1 অনুপাতে। অর্থাৎ মিথেন নিয়েছিলেন 2 অনুপাতে, অ্যামোনিয়া নিয়েছিলেন 2 অনুপাতে এবং হাইড্রোজেন নিয়েছিলেন 1 অনুপাতে। এই সমস্তগুলো নেওয়ার পর তারা জলীয় বাষ্পের মধ্যে রাখেন। অর্থাৎ এই যে কন্ডেন্সেশন এখানে আছে, এই ফুটন্ত যে গোলতল ফ্লাস্ক আছে এর ভিতরে জলের মধ্যে রেখেছিলেন এবং এদিক থেকে বাইরে থেকে আগুনের তাপ দেওয়া হয়েছে। তার মানে এটা ফুটতে শুরু করবে। ফুটতে শুরু করলে এখান থেকে বাষ্প তৈরি হবে। এই বাষ্পটা কোথায় যাবে না, তো একটা গ্যাস জারের মতো জায়গা আছে, সেখানে গিয়ে জমা হবে। তো মূলত বলা হয়েছে যে যখন গোলতলের ফ্লাস্ক থেকে ফোটানো জল বাষ্পের নলের মাধ্যমে গোলতল ফ্লাস্কে আসে, যখন এখানকার ফোটানো জলটাকে যখন ফোটানো হচ্ছে, তখন এইটা বাষ্প আকারে যখন কি হচ্ছে গোলতল ফ্লাস্কে আসছে, তখন টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে বড় গোলতল ফ্লাস্কে প্রায় 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা হয়েছে এবং এখানে একটা তড়িৎদ্বার যুক্ত করা হয়েছে। কি করা হয়েছে? তড়িৎদ্বার। আর এই তড়িৎদ্বার যুক্ত করে এখানে যে ভোল্টেজটা তৈরি করা হয়েছিল সেটা কত? 60,000 ভোল্ট। আমরা সাধারণত বাড়িতে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 240 ভোল্ট। এবং আমাদের যে ইলেকট্রিক তার বা যেখানে ট্রান্সফরমার থাকে সেগুলো মূলত হচ্ছে 11,000 ভোল্টের কথা। কিন্তু তারা যে ভোল্টেজটা তৈরি করেছিল সেটা হচ্ছে 60,000 ভোল্ট। তখন এই 60,000 ভোল্ট তৈরি করার পর সেখানে কি হয়েছে? এখানে বিদ্যুৎ তড়িৎদ্বারের মাধ্যমে দিয়েছে। আবার এই তোমার এখান থেকে যে বাষ্প আকারে কি দ্রবীভূত হয়ে বাষ্প আকারে উড়ে যাচ্ছে। এই তড়িৎদ্বার এবং এখানে বাষ্প বা গ্যাস যেটা রয়েছে সেটা একসাথে মিলে কি হবে? তড়িৎ ফুলিঙ্গ সৃষ্টি করবে। যেমনটা বজ্রবিদ্যুতের সমান হয় না, বজ্রবিদ্যুতের সময় হয় যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুতের সময় যেমন হচ্ছে এইভাবে একটা জাস্ট বজ্রবিদ্যুৎ পড়ে গেল। তো এই যে ঘটনা বা এই যে পরিবেশ বা পরিস্থিতি, এইগুলো কিন্তু বিজ্ঞানী মিলার এবং হ্যারল্ড উরে তারা এই পরীক্ষা করার সময় এইসব পরিবেশের উপস্থাপন করেছিলেন বা পরিবেশটাকে গঠন করেছিলেন। পরে দেখা গেল ছোট ফ্লাক্সের জলকে ক্রমাগত উত্তপ্ত করার ফলে জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকে এবং ঘনীভবন যন্ত্রে উৎপন্ন জৈব যৌগ ইউ আকৃতির নলের মাধ্যমে জলের কাছে জমা হয়। আমরা দেখতে পেলাম যখন এই ঘনীভূত জলটা এখানে গিয়ে মিলিত হলো, এখানে যে তড়িৎদ্বারের মাধ্যমে 60,000 যে ভোল্টেজের তাপমাত্রা দেওয়া আছে বা কারেন্ট দেওয়া আছে, সেখান থেকে গ্যাসটা কি হয়েছে? এই কন্ডেনসেশনের মধ্যে দিয়ে ইউ আকৃতির মধ্যে দিয়ে একটা জৈব যৌগের পাত্র আছে, এই পাত্রতে এসে জমা হচ্ছে। আর এই পাত্রতে যখন জমা হচ্ছে তখন 1 সপ্তাহ ধরে এই ঘটনা চালানোর পর উৎপন্ন জৈব যৌগকে ক্রোমাটোগ্রাফি বা বিশ্লেষকের মাধ্যমে শনাক্ত করা হয়। একটা যন্ত্র আছে, নাম কি? ক্রোমাটোগ্রাফি। এই যন্ত্রটার নাম কিন্তু তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য দেয়। যে ক্রোমাটোগ্রাফি নামক একটি যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয় যে আচ্ছা এইখানে যে জৈব যৌগগুলো উৎপন্ন হলো, তো এখানকার জৈব যৌগগুলো কি কি হতে পারে। তো এই যে ক্রোমাটোগ্রাফি যন্ত্রের সাহায্যে যখন দেখা হলো, তখন দেখলাম যে উৎপন্ন পদার্থগুলোর মধ্যে আছে গ্লাইসিন, গ্লাইকোলিন, অ্যাসিড,
অ্যালিনিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপারেটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, ইউরিয়া এবং অন্যান্য জৈব যৌগ। অর্থাৎ এই যে পাত্রটা তিনি পেয়েছেন, তারা পেয়েছে এই পাত্রের ভিতরে অনেকগুলো উৎপন্ন পদার্থ পেয়েছে জৈব যৌগ, তার মধ্যে গ্লাইসিন, গ্লাইকোলাইসিস, অ্যালিনিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপারেটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড, ইউরিয়া, অনেক ধরনের যৌগ কিন্তু পাওয়া গেছে। তো এই যৌগগুলো কেন আমরা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে এই যে যৌগগুলো আমরা নাম বললাম, এই সমস্ত যৌগ হচ্ছে সরল জাতীয় যৌগ। অর্থাৎ এই যৌগ থেকে পরবর্তীতে আরএনএ সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? আরএনএ। এবং সেই আরএনএ থেকে কি হয়েছে? ডিএনএ। আর একটা সময় পরে আরএনএ, ডিএনএ, প্রোটিন, এইগুলো থেকে আমাদের যে প্রথম কোষ কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে আদি কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি ঘটেছে। অর্থাৎ এছাড়া তিনি অ্যাডেন উৎপন্ন করতে সক্ষম হয়েছিল। আর এইগুলো হচ্ছে প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান। মানে একটা জায়গায় প্রাণের সঞ্চারণ করতে গেলে বা প্রাণ সৃষ্টি করতে গেলে যেসব উপাদানগুলোর প্রয়োজন পড়ে, সেই উপাদানগুলো কিন্তু আমরা পরীক্ষাগারে প্রস্তুত করতে পারি। অর্থাৎ বিজ্ঞানী হ্যারল্ড উরে এবং স্ট্যানলি মিরারের পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে যেসব উপাদানগুলো একটা জীব তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন, সেই সব উপাদানগুলো পরিবেশে আমরা তৈরি করে ফেলেছি বা তারা তৈরি করেছে। এর মধ্য দিয়ে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে যে যেহেতু আমরা পরীক্ষাগারে এমন পরিস্থিতি তৈরি করতে পারি যেখান থেকে নতুন একটা জীবের সৃষ্টি হতে পারে বা নতুন একটা প্রাণীর সৃষ্টি হতে পারে, তাহলে এই ঘটনা তো ওপারিন বলে গেছেন, বিজ্ঞানী ওপারিন 1920 খ্রিস্টাব্দে তিনি বলে গেছেন যে এমন ঘটনা ঘটেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা আমরা পরীক্ষাগারে পাচ্ছি সেই একই রকম ঘটনা কিন্তু আগে ঘটেছে, যেটা আমরা জানতাম সেটাকে আমরা এই পরীক্ষা দ্বারা জাস্টিফাই করলাম বা এই পরীক্ষা দ্বারা বললাম যে হ্যাঁ, তারা যে কথাগুলো বলেছিল সেগুলো সত্য ছিল বা তাদের বলা কথাগুলোর সাথে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু প্রচুর মিল রয়েছে। তার মানে মিলার এবং উরের পরীক্ষা কিন্তু অভিব্যক্তি ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, মানুষ যে পড়াশোনা করছে বা এক্ষেত্রে মানুষ পৃথিবী সম্পর্কে ভাবনা চিন্তা করছে, এই সমস্ত কিছু অধ্যয়নের ক্ষেত্রে এই মিলার এবং উরের পরীক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্যই ক্লাস 10-এর মাধ্যমিকের বইয়ে এনাদের পরীক্ষাটা দেওয়া হয়েছে। তো এখান থেকে কেমন প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদেরকে জাস্ট একবার বলে দিই। দেখো, এখানে প্রশ্ন দেবে যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের বর্ণিত পরীক্ষাগুলো সাহায্যে কোন মতবাদকে সত্য বলে প্রমাণ করা হয়? তখন উত্তর হবে কি? ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ মতবাদকে। দ্বিতীয় প্রশ্ন হয় যে তারা যে জৈব যৌগগুলো নিয়েছিল সেগুলো কি? সেগুলো হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোকার্বন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে তারা কি অনুপাতে নিয়েছিল? প্রশ্ন হবে 2:2:1। কোন অনুপাত? 2:2:1। পরবর্তীতে যদি আমরা দেখার চেষ্টা করি নেক্সট কি আছে, যে তারা যে তাপমাত্রায় নিয়েছিল বা ভোল্টেজ নিয়েছিল সেটা কত ছিল? সেটা হচ্ছে 60,000 ভোল্ট। এবং পরবর্তীতে ছিল তারা যে জৈব যৌগগুলো পেয়েছিল, সেই জৈব যৌগগুলো যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়েছিল বা বিশ্লেষণ করা হয়েছিল তার নাম কি? নাম হবে ক্রোমোটোগ্রাফি। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে জৈব যৌগগুলো উৎপন্ন হয়েছিল তার মধ্যে 3টের নাম বলো। তখন আমরা কি বলবো? গ্লাইসিন, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলিক, অ্যালিনিন, সাকসিনিক, অ্যাসপারেটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এইগুলোর মধ্যে তোমরা যেগুলো খুবই সহজ বলে মনে হবে সেগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তারপরেও যদি তোমাদের এই পড়া বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রকারের সমস্যা তোমরা ফেস করো, বিশেষ করে ক্লাস মাধ্যমিকে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল আমরা বানাতে পারি। এবং তোমাদের এই ছোট্ট কমেন্ট এবং ভিডিওটাকে ভিউ করার জন্য আমাদের কিন্তু এই ভিডিও বানাতে আরও সুবিধা হবে, মোটিভেট হবে এবং আমরা এই ভিডিওগুলো কন্টিনিউ করব যাতে তোমাদের পড়াশোনাতে আরও বেশি সুবিধা প্রদান করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে থাকো। সো সি ইউ টুমরো নেক্সট টাইম।